আজকে আমাদের ভিডিও টাইটেল হচ্ছে হাউ টু রাইট অথরস টোন অ্যান্ড পজিশন অফ দ্য পোয়েম ফর দ্য স্টুডেন্টস অফ ইংলিশ ডিপার্টমেন্ট। এই টপিকটি হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্টের যে স্টুডেন্ট আছে তাদের যে রিডিং স্কিল আছে সেই রিডিং স্কিল সাবজেক্টের সি পার্টে একটি কবিতা আসে, সেই কবিতা থেকে অথরস টোন অ্যান্ড পজিশন লিখতে বলা হয়। সেই যে পার্ট, সেই পার্টের জন্য হচ্ছে আজকের আমার এই ভিডিওটি। এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে একটি কবিতার অথরস টোন অ্যান্ড পজিশন নির্ণয় করতে হয়। তোমরা যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো, আশা রাখি তোমরা এই অথরস টোন অ্যান্ড পজিশন নিয়ে যে সমস্যাটি তোমাদের আছে সেটি তোমরা সমাধান পাবে এবং তোমরা হচ্ছে এইটিতে পরীক্ষায় একটি ভালো মার্কস পাবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা হচ্ছে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবে, কারণ এই ভিডিওটির প্রত্যেকটি অংশই খুব গুরুত্বপূর্ণ। স্কিপ না করে তোমরা হচ্ছে বা টেনে টেনে না দেখে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং অবশ্যই যারা আজকে আমার চ্যানেল নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা আগেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ। তো আমরা আজকে আর কথা না বলে ভিডিওতে চলে যাই। লেটস স্টার্ট দ্য ভিডিও। ওয়েলকাম টু দ্য রয়্যাল ইংলিশ একাডেমি। হাউ টু অথরস টোন অ্যান্ড পজিশন অফ দ্য পোয়েম। তো আমরা অলরেডি টপিক থেকে জেনে গেছি যে আসলে এখানে আমাদের কি করতে হবে, যে অথরস টোন অ্যান্ড পজিশন সেটি নির্ণয় করতে হবে। এই অথরস টোন অ্যান্ড পজিশন কি ভিডিওর পরবর্তী অংশে আমরা আলোচনা করব এবং এই টপিকটি আগেই বলে নিয়েছি ফর দ্য স্টুডেন্টস অফ ইংলিশ ডিপার্টমেন্ট। তো অথরস টোন অ্যান্ড পজিশন সম্পর্কে যদি আমরা একটু বলি তাহলে দেখব যে অথর শব্দের অর্থ হলো লেখক। আমরা সবাই জানি যে কোনো সাহিত্যিক যে লেখা, সেই লেখার যে লেখক তাকে বলা হয় অথর। তো কবিতার ক্ষেত্রে এটা যদিও পয়েট বলা হয়, কিন্তু এখানে পয়েটস টোন অ্যান্ড পজিশন এটি আসলে বলা হয় না, বলা হয় অথর্স টোন অ্যান্ড পজিশন। তো অথর শব্দের অর্থ লেখক এবং টোন শব্দের অর্থ হলো স্বর, আর পজিশন শব্দের অর্থ হলো অবস্থান। তাহলে একটি কবিতায় একজন কবি তার মনের ভাব কিভাবে ব্যক্ত করেছেন তার নাম হলো অথর্স টোন অ্যান্ড পজিশন। অর্থাৎ একজন কবি তার কবিতায় কবিতাটি তিনি কিভাবে, অর্থাৎ তার যে মনের যে স্বর, অর্থাৎ তার মনের যে চিন্তা ভাবনা কিভাবে ব্যক্ত করেছেন এবং তিনি এই ব্যাপারটি কোন পজিশন থেকে তিনি ব্যক্ত করেছেন, অর্থাৎ কবিতার ক্ষেত্রে তার অবস্থান কি ছিল, সেটি হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়। আমরা সেটি আজকে নির্ণয় করতে যাচ্ছি। অথর্স টোন অ্যান্ড পজিশন লেখার কতগুলো কৌশল আছে, তার মধ্যে প্রথম যে কৌশলটি সেটি হচ্ছে প্রথমে কবিতাটি ভালো করে পড়ে নিতে হবে। তো রিডিং স্কিলের ক্ষেত্রে এই কথাটি আসলে বারবার ফিরে আসবে যে আমাদেরকে কবিতাটি অবশ্যই ভালোভাবে পড়ে নিতে হবে। এক থেকে একবার, দুইবার, তিনবার, যতবারে আমরা কবিতাটি ভালো করে বুঝতে পারি ঠিক ততবারই আমাদেরকে পড়ে নিতে হবে এবং এই পড়া শেষ হলেই হচ্ছে আমরা এই কবিতাটির যে কাজ সেই কাজে চলে যেতে পারবো। এবং তারপরে যে কথাটি বলা হয়েছে যে কবিতার সামারিটা ভালো করে বুঝে নিতে হবে, অর্থাৎ বারবার পড়তে হবে এবং পরে কবিতার যে সারাংশ, সারমর্ম, সামারি, সেই জিনিসটা হচ্ছে ভালো করে বুঝে নিতে হবে। তারপর প্রথমে টোন নির্ণয় করতে হবে। তো আমাদেরকে যেটি করতে হবে যে এই টোন পজিশন নির্ণয় করতে গেলে প্রথমেই টোনটি নির্ণয় করতে হবে এবং সবশেষে হচ্ছে পজিশন নির্ণয় করতে হবে, এবং এই দুইটি বিষয় হচ্ছে আমাদেরকে এখানে নির্ণয় করতে হবে। এরপরে পরবর্তীতে 5 নম্বরে যেটি বলা হয়েছে যে নিজের ভাষায় লিখতে হবে, অর্থাৎ কবিতাটি হচ্ছে নিজের ভাষায়, মানে আমরা যে কবিতার টোন অ্যান্ড পজিশন লিখবো সেটি অবশ্যই নিজের ভাষায় লিখবো, সহজ, সরল এবং প্রাঞ্জল ভাষায় লিখতে হবে। অর্থাৎ 4 নম্বরে বলা হয়েছে সহজ ভাষা, সরল ভাষা এবং প্রাঞ্জল, অর্থাৎ যাহা হচ্ছে চলিত, সবাই বুঝতে পারে এরকম ভাষায় লিখতে হবে এবং 2টি প্যারা করে লিখতে হবে। অর্থাৎ প্রথমে টোনটি একটি প্যারায় এবং পরবর্তীতে হচ্ছে পজিশনটি এটি একটি প্যারায় লিখতে হবে। এভাবে 2টি প্যারায় লিখতে হবে এবং 1 থেকে 1.5 পেজে লিখলে ভালো হয়। এবং এই যে যেহেতু এটা আমরা একটা সাবজেক্ট রিলেটেড একটি ব্যাপার পড়তেছি এবং এটা আমাদেরকে পরীক্ষা লিখতে হবে, তো আমরা বলে দিচ্ছি যে এটা 1 থেকে 1.5 পেজের ভিতর লিখলে ভালো হয়। ছোট ছোট বাক্যে লিখা ভালো, অর্থাৎ এই বাক্যগুলো ছোট ছোট, খুব ভেঙে ভেঙে লিখা ভালো এবং ভালো করে প্রেজেন্ট করতে হবে। আরেকটি কাজ করতে হবে, সেটি হচ্ছে ভালো করে প্রেজেন্ট করতে হবে। পরবর্তীতে আমাদেরকে যেটি করতে হবে যে এবার আসা যাক টোন এর বিশদ আলোচনায়। আমরা যে এই যে টোন শব্দটি, অর্থাৎ পজিশন এবং টোন বলতেছি, এর যে টোন অংশটি, সেই টোন অংশের আমরা হচ্ছে এবারে বিশদ আলোচনা করব। তো প্রথমে যেটা বলেছি সেটা হচ্ছে টোনের প্রকারভেদ। বিভিন্ন ধরনের টোন থাকতে পারে, যেমন হ্যাপি টোন, অর্থাৎ যদি কবিতা মনে হয় যে আনন্দিত একটি ব্যাপার আছে কবিতাতে, তো এটি একটি আসলে হ্যাপি টোনের কবিতা। সেইড টোন, অর্থাৎ যে কবিতাটির ভিতর দুঃখ এরকম কিছু বর্ণনা করা হবে। হ্যাট্রার্ড, যেখানে ঘৃণা বর্ণনা করা হবে। লাভ, যেখানে ভালোবাসা দেখানো হবে। প্রেইজিং, অর্থাৎ যেখানে
কবির কণ্ঠ থেকে একটি প্রশংসা বেরিয়ে আসবে সেরকম টোন, অপটিমিস্টিক আশাবাদী, পেসিমিস্টিক নিরাশাবাদী, মেলানকলিক তীব্র ব্যথাযুক্ত একটি টোন থাকবে, ডিলাইটেড যেখানে আনন্দে উদ্বেলিত থাকবে, তারপর হচ্ছে চেয়ারফুল যেখানে প্রচুর পরিমাণে আনন্দিত থাকবে এরকম একটি টোন থাকবে, তারপর হচ্ছে জাকান্ট, জাকান্ট শব্দের অর্থ উৎফুল্ল, এরপর থাকবে গেই, গেই মানে হচ্ছে প্লেফুল, খুব আনন্দিত, তারপর হচ্ছে ডাউটফুল, এমন হতে পারে যে টোনটা দেখে সন্দেহপ্রবণ হতে হচ্ছে। তো এরকম যদি হয় সেক্ষেত্রে এই ধরনের টোনকে বলা হয় ডাউটফুল টোন। আমরা সাধারণত টেনিসনের কবিতায় এই ধরনের টোন পেয়ে থাকি। তারপর এছাড়াও আরো বিভিন্ন ধরনের কবিতার উপর ভিত্তি করে টোন হতে পারে। তো আমরা যদি কবিতাগুলো একটু বুঝি বা বোঝার চেষ্টা করি তাহলে সহজেই এই টোনটি হচ্ছে বুঝতে পারবো। তো প্রথমে কবিতার যে থিমটি ভালো করে আলোচনা করে লিখে ফেলতে হবে, অর্থাৎ আমাদেরকে প্রথমেই কবিতার যে থিমটি সেটি ভালো করে লিখে ফেলতে হবে, তারপর কবিতার থিম দেখে লিখে ফেলতে হবে, অর্থাৎ যে থিমটি সেই থিমটি পড়ার পর আমরা থিমটা লিখলাম, লিখার পর থিমটাকে দেখে আমাদের লিখতে হবে টোন কি, অর্থাৎ থিম দেখলেই আমরা বুঝতে পারবো যে এই কবিতাটির টোন কি, এবং এই প্যারা শেষ করে আমরা হচ্ছে পরের প্যারায় যেতে হবে, অর্থাৎ এই থিম লেখার পর টোন লিখে আমরা হচ্ছে নতুন করে আরেকটি প্যারায় চলে যাব। এরপরে যে আলোচনাটি সেটা হচ্ছে পজিশনের বিশদ আলোচনা। তো আমাদেরকে পজিশনের বিশদ আলোচনায় যেটি জানতে হবে যে পজিশন সাধারণত দুই প্রকার। একটি হচ্ছে সাবজেক্টিভ, অর্থাৎ কবির সংশ্লিষ্টতা থাকলে এ ধরনের কবিতাকে বলা হয় সাবজেক্টিভ পজিশনের কবিতা, অর্থাৎ লেখক হচ্ছে এখানে সাবজেক্টিভ আছেন, এবং যেটি অবজেক্টিভ সেটি হচ্ছে যে কবির সংশ্লিষ্টতা না থাকলে, অর্থাৎ কবি যেখানে তার কবিতায় সংশ্লিষ্ট থাকবে না সে ধরনের কবিতাকে অবজেক্টিভ বলা হয়। তো আমরা এখানে একটু সংজ্ঞা দেখলে যে সাবজেক্টিভ যখন কোনো কবিতায় কবি নিজের উপস্থিতি থাকে তাকে সাবজেক্টিভ পজিশন বলে, আর অবজেক্টিভ হচ্ছে যখন কোনো কবিতায় কবির নিজের উপস্থিতি থাকে না তাকে অবজেক্টিভ পজিশন বলে। এই হচ্ছে এই ব্যাপারটি। এবং এরপরে যেটি করতে হবে সেটি হচ্ছে যে দ্বিতীয় প্যারায় আবার কবিতার পজিশন সম্পর্কিত কথা বলে তারপর হচ্ছে পজিশন লিখে লেখাটি শেষ করব, অর্থাৎ আমরা প্রথমে টোন তারপর হচ্ছে পজিশনের ব্যাপারটি হচ্ছে আমরা লিখে আমাদের আসলে যে ব্যাপারটি সেটি হচ্ছে শেষ করব। তো এরপরে আমরা আসলে যে বিষয়টি হচ্ছে আজকের ভিডিওতে আলোচনা করব সেটি হচ্ছে আমরা একটি উদাহরণ দিয়ে হচ্ছে এই টোন এন্ড পজিশনের যে ব্যাপারটি আমরা যে আলোচনা করলাম সেই আলোচনাটি হচ্ছে শেখার চেষ্টা করব। তো আমরা আজকে এইখানে যে কবিতাটি নিয়েছি সেটি হচ্ছে সনেট 43, এবং এই কবিতাটির আরেকটি টাইটেল হচ্ছে হাউ ডু আই লাভ দি, আর এর লেখক হচ্ছে অর্থাৎ কবি হচ্ছে এলিজাবেথ বারেট ব্রাউনিং, একজন মহিলা কবি। এই সনেট কবিতাটি হচ্ছে তিনি তার যে লাভার সেই লাভারকে হচ্ছে প্রশংসা করে, এবং তাকে তিনি আসলে কত রূপে কত উপায়ে কত শত উপায়ে তিনি ভালোবাসতে পারেন, এবং সেই ভালোবাসার যে একটি ইচ্ছা তিনি হচ্ছে এই ইচ্ছাটি প্রকাশ করেছেন। তো এখান থেকে আমরা স্বাভাবিকভাবেই যে ব্যাপারটি লক্ষ্য করি সেটি হচ্ছে যে অবশ্যই এই কবিতাটি হচ্ছে একটা প্রেইজিং অর্থাৎ প্রশংসা এবং ভালোবাসার যে প্রকাশ, সেই ভালোবাসার প্রকাশ। তো সেক্ষেত্রে এই কবিতাটির আসলে টোন হবে হচ্ছে ভালোবাসা এবং প্রেইজিং, এই দুটি আসলে সমন্বয় হবে। এবং একই সাথে যেহেতু এখানে এই কবিতাটি হচ্ছে আমরা ঐতিহাসিকগতভাবে জানি যে এই কবিতাটি হচ্ছে কবি আসলে এখানে এই কবিতাটি লিখেছেন তার যে প্রিয়তম হাজবেন্ড রবার্ট ব্রাউনিং, সেই রবার্ট ব্রাউনিংকে ভালোবেসে। তো এই রবার্ট ব্রাউনিং এর প্রতি যে তার প্রত্যেক ভালোবাসা, সেই ভালোবাসা থেকেই মূলত হচ্ছে তিনি এই কবিতাটি লিখেছেন। তো এই কবিতাটি আসলে সেই ক্ষেত্রে লেখকের যে নিজের জীবন সেই জীবনের সাথে সম্পর্কযুক্ত। তো আমরা জানি যে যদি কোনো লেখা কোনো লেখকের জীবনের সাথে সম্পর্কিত থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এই ধরনের যে ব্যাপারগুলি অর্থাৎ এই ধরনের কবিতাকে আমরা হচ্ছে সাবজেক্টিভ কবিতা বলে থাকি। তো এই কবিতা এই কথাগুলো হচ্ছে আমরা এতক্ষণ মুখে বললাম। এই কবিতার যে কথাগুলো সেই কথাগুলো আমরা কিভাবে অথর্স টোন এন্ড পজিশন আকারে যে লিখবো সেই লেখাটি হচ্ছে এখন আপনাদের সাথে আলোচনা করব। তো নিচে আমরা হচ্ছে এই লেখাটি এখন আলোচনা করব। অথর্স টোন এন্ড পজিশন, দিস পোয়েম ইজ এ সনেট বাই ইবি ব্রাউনিং। এই কবিতাটি হচ্ছে ইবি ব্রাউনিং এর দ্বারা লেখা একটি সনেট। ইন দ্য বিগিনিং অফ দ্য পোয়েম, এই কবিতার শুরুতে দ্য পোয়েট আস্কড, কবি জিজ্ঞেস করেছেন হাউ শি শুড লাভ হার লাভার, কিভাবে সে হচ্ছে তার যে লাভার ভালোবাসা প্রেমিক সেই প্রেমিককে সে ভালোবাসবে। শি ওয়ান্টেড টু কাউন্ট দ্য ওয়েজ শি লাভ হার লাভার, মানে সে তার ভালোবাসার প্রেমিককে কতভাবে ভালোবাসে সেটি গণনা করতে চেয়েছেন। শি সেড দ্যাট শি লাভস হিম হাউ ফার হার মাইন্ড গো বিয়ন্ড হার আইসাইট,
মানে তিনি আসলে এমনভাবে ভালোবাসতে চেয়েছেন যে তার মনটি, তার যে চোখের দৃষ্টি, সেই দৃষ্টির বাইরে কতটুকু গভীরে চলে যায় ঠিক ততটুকুই তিনি তাকে ভালোবাসেন। শি লাভস হিম অ্যাজ এ ডেইলি নিড, এবং সে হচ্ছে তাকে আসলে ভালোবাসে প্রয়োজনীয়তা থেকে, মানে প্রত্যেক দিনের যে একটা প্রয়োজনীয়তা, সেই প্রয়োজনীয়তা থেকে। দ্যাট ইজ শি লাভস হিম দ্য মোস্ট, এর অর্থ হচ্ছে সে তাকে সবচেয়ে বেশি ভালোবাসে। হার লাভ ইজ কম্পেয়ার্ড অ্যাজ এ ম্যান স্ট্রাইভিং ফর ট্রুথ, এবং তার ভালোবাসাকে তিনি হচ্ছে তুলনা করেছেন যে একজন মানুষ সত্যের জন্য যেমন করে লড়াই করে, ঠিক তিনি হচ্ছে তার ভালোবাসার জন্য লড়াই করতে চান। শি লাভস হিম উইথ অল হার প্যাশনস, তার যত প্যাশনস, যত তার যে ইচ্ছা আছে, সেই ইচ্ছা দিয়ে তিনি তাকে ভালোবাসেন। শি লাভস হিম উইথ হার ব্রেথ, তিনি তার নিঃশ্বাস দিয়ে তাকে ভালোবাসেন। শি পুটস হার সেলফ ইন দ্য ফুট অফ লাভ, মানে তিনি আসলে নিজেকে ভালোবাসার পায়ে সমর্পণ করেছেন ফর হার লাভার, তার ভালোবাসার জন্য। সো ইন দিস পয়েম, তাই এই কবিতায় উই ক্যান সি দ্যাট, আমরা দেখতে পাচ্ছি দ্য পয়েট ডিলাইটফুলি এক্সপ্রেস হার লাভ, আমাদের এই কবি হচ্ছে আনন্দের সাথে তার ভালোবাসাকে প্রকাশ করতেছে টু হার এন্ডিয়ার্ড লাভার, তার যে প্রিয় প্রেমিক, সেই প্রেমিকের প্রতি। সে চেয়ারফুলি টেলস, সে আনন্দের সাথে বলতেছে এভরিথিং, সবকিছু। তার দ্য টোন অফ দ্য পোয়েম ইজ এক্সপ্রেসিং লাভ, যার ফলে এই কবিতাটির টোনটি দাঁড়ালো ভালোবাসাকে প্রকাশ করা হয় অ্যাজ ওয়েল অ্যাজ ডিলাইটফুল, এবং একই সাথে এটি হচ্ছে আনন্দিত অবস্থা। ফ্রম রিডিং দ্য পোয়েম, এই কবিতা পড়ার মাধ্যমে উই ক্যান নোটিস দ্যাট, আমরা লক্ষ্য করলাম অল দ্য ভয়েসেস, এই যে সকল কথা বা কণ্ঠ, দ্য পয়েট লাউড আউট, কবি যে বললেন জুড়ে জুড়ে, ইজ ফর হার ওন লাভ, মানে তার যে নিজের ভালোবাসা, সেই ভালোবাসার জন্য। দ্য পয়েট এক্সপ্রেসেস হার ওন ইন্টারেস্ট, কবি হচ্ছে তার নিজের যে ইন্টারেস্ট, মানে নিজের ইন্টারেস্টটাকে তিনি প্রকাশ করলেন। ওন ফিলিংস, তার ফিলিংসকে প্রকাশ করলেন। হিস্টোরিক্যালি, ঐতিহাসিকভাবে উই নো দ্যাট, আমরা জানি ইবি ব্রাউনিং এক্সপ্রেসেস, ইবি ব্রাউনিং হচ্ছে সেটি এক্সপ্রেস করলেন, ব্যাখ্যা করেন অল হার ফিলিংস, তার সকল ফিলিংসকে টু হার লাভার, তার ভালোবাসার প্রতি, ইন হার সনেটস, তার সনেটগুলোতে। সো দ্য পজিশন অফ দ্য পোয়েম, তাই এই কবিতার পজিশনটি ইজ অবভিয়াসলি সাবজেক্টিভ, অর্থাৎ এই কবিতার যে পজিশন, সেই পজিশনটি হচ্ছে সাবজেক্টিভ। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল হচ্ছে আমাদের এই অথর্স টোন এন্ড পজিশন নিয়ে যে আমাদের আজকের ভিডিওর আয়োজন। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা এই ভিডিও তে একটি লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। আর সেই সাথে হচ্ছে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।